সবাইকে শুভেচ্ছা। অনুপ্রাণন সাহিত্য আড্ডার পক্ষ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বইমেলার এই চমৎকার বিকেলে আমাদের সাথে আছেন আমাদের অনেকের প্রিয় লেখক শাপলা সপরজিতা। আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আমরা আসলে আজকে কথা বলবো এই লেখকের লেখা এবং অনুপ্রেরণের যত প্রকাশনা আছে তার মধ্যে কয়েকটি নিয়ে আমি পাঠকদের পক্ষ থেকে লেখককে কয়েকটি প্রশ্ন করব। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে খুবই কমন, যে আপনার লেখালেখি কিভাবে শুরু? লেখালেখির আসলে কিভাবে শুরু, অত সচেতনভাবে তো লিখবো বলে তো শুরু করিনি। ভালো লাগতো, ছোটবেলা থেকে প্রচুর বইপত্র পড়তাম, সেখান থেকে লেখার শুরু। লিখেছি প্রচুর। সেই যদি আমার লেখার সত্যিকারের ইতিহাস বিবেচনা করতে হয় তাহলে দেখা যাবে 27 বছর ধরে লিখি, কিন্তু পাঠক এবং আমাদের সাহিত্য ঘেঁষা লোকজন আমাকে জানেন গত 6-7 বছর ধরে। প্রথম বইটাই প্রকাশিত হলো আমার কলকাতা থেকে, টাইম মেশিন নামে একটা ছোট গল্প দিয়ে শুরু। পরবর্তীতে পত্রপত্রিকাগুলো কলকাতা এবং বাংলাদেশে অনলাইন পত্রিকাগুলো এবং দৈনিক পত্রিকাগুলোতে প্রবন্ধ লেখা দিয়ে আসলে বিশেষত জাতীয়ভাবে লোকজনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা। পরবর্তীতে বিভিন্ন অনলাইনে আমি আসলে ধারাবাহিক লিখেছি বেশি। এই ধারাবাহিকগুলো থেকেই একটা ছিল নারী নামে, প্রথমত এই যে বইটা অনুপ্রাণন থেকে প্রকাশিত হলো 100 Faces of Women, ওটা ধারাবাহিকভাবে নারী নামে প্রকাশিত হয়েছিল। সেটা আসলে আমার জীবন ভিত্তিক একটা জার্নাল, জীবনের টুকরো টুকরো বিশেষ উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো নিয়ে এই জার্নালটা। আর আরেকটা হচ্ছে মগ্ন চৈতন্যের কবি ও কবিতা, সেটাও অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল একটা মুড আছে, যেটা আসলে প্রথাগত যে প্রবন্ধের ধারা সেটাকে আমি ভেঙে চুরে ফেলতে চেয়েছি। আসলে এটা খুব সচেতনভাবেই চেয়েছি, কারণ আমি যখন বাংলা সাহিত্য পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কাছে প্রবন্ধটাকে খুব টাফ একটা বিষয় মনে হতো। তখন যখন ভাবলাম যে কবিতা নিয়ে লিখবো, কবি নিয়ে লিখবো, তখন আমি ভাবলাম এমনভাবে লিখবো যে পাঠক পড়তে পড়তে আমার জীবন ভাববে যে কবিতা নিয়ে তার জীবনটা কেমন, এটাই পড়ছে। পড়তে পড়তে একটা সময় সে দেখে যাবে যে না, কবিতার ডিসেকশন আছে, এখানে বিষয়ে ভাব, বিষয়গুলো নিয়ে আলোচনা আছে, ইতিহাস আছে। তো ওই প্ল্যানিং থেকে আসলে আমি এই 4-5টা প্রবন্ধ লিখেছিলাম, সেগুলোই গ্রন্থিত আকারে আছে মগ্ন চৈতন্যের কবি ও কবিতায়। আমরা জানি যে আত্মজীবনীমূলক গ্রন্থ বা যে কোনো এইরকম বায়োগ্রাফি যেগুলো আমরা এখনকার সাহিত্যে অনেক বেশি জায়গা দখল করেছে, এইগুলি সাধারণত একজন লেখক অনেক বেশি বিখ্যাত হওয়ার পরে লেখা শুরু করে। কিন্তু আমরা এখানে লক্ষ্য করি যে হচ্ছে আপনি আপনার লেখালেখি অনেক দিন, পাশাপাশি হচ্ছে এই আত্মজীবনীমূলক গ্রন্থগুলি প্যারালালি চলছে। এর কি কোনো কিছু বলবেন এই সম্পর্কে আমাদেরকে? হ্যাঁ, আত্মজীবনের প্রতি আমি নিজেও খুব বেশি পরিমাণে আকৃষ্ট। যে কোনো একটা বই নিলেও আমি প্রথমে লেখকের জীবনীটা পিছনে পড়ি, খুব ইন্টারেস্ট নিয়ে পড়ি। আর আত্মজীবনী হলে তো কোনো কথাই নেই। আর আমার জীবনীটাও আমি যখন লিখতে এসেছি খুব সত্যিকার অর্থে খুব ভয়ে ভয়ে লিখেছি। আমি ভাবছি আমি কে, আমি কি, আমার আত্মজীবনী কে পড়বে। ঠিক যখন অনলাইনে প্রকাশ হওয়ার পরে বই হিসেবে প্রকাশের আসলো, প্রস্তাব আসলো, আমি ঘোষণা দিলাম, তখন আমার বন্ধুরাই, স্কুল লাইফের বন্ধুরা আমাকে প্রশ্ন করলো, এই তুই কি লিখছিস, তোর কি জীবন যে এটা নিয়ে একটা বই হতে পারে? তো আমার মনে হয়েছে যে আমার জীবনটা আসলে একটা বই হতে পারে। অনেক উত্থান পতন, অনেক চড়াই উতরাই, অনেক পড় খাওয়া, অনেক অভিজ্ঞতা সমন্বয় আছে এখানে। যে কারণে আমার কাছে মনে হয়েছে, একটা সময় এসে মনে হয়েছে আমার যে জীবন যুদ্ধ, কেন এই যুদ্ধ এবং কিভাবে এই যুদ্ধের মাঠে আমি চলে এলাম ইচ্ছার বিরুদ্ধে, এবং এই যুদ্ধে আমি বলবো আমি এখন জয়ের পথে। এবং আমার মনে হলো এরকম যুদ্ধে বাংলাদেশের প্রায় 50-75 জন নারী আছেন যারা এই যুদ্ধের মাঠে নামতে পারছেন না, যুদ্ধে রক্তাক্ত ক্ষত বিক্ষত। তাদের জন্য আমার একটা আলোর পথ দেখিয়ে যাওয়ার দরকার, এই দায়িত্ববোধ থেকে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 2টো মেয়ে আছে, তাদের কাছে আমার একটা দলিল রেখে যেতে হবে যে কেন মা সংসার ছেড়ে আসলো। আমি সংসার ছেড়ে বেরিয়ে এসেছি 2 মেয়ের হাত ধরে। কেন মা আসলো এবং আসার পর সে কি করতে পেরেছে, আসার আগে সে কি করতে পারেনি, এবং কেন আসাটা দরকার ছিল ওদের জন্য এবং আমার নিজের জন্য, সেই জিনিসটার একটা দলিল আমি রেখে যেতে চাই। যে কারণে আমি সবসময় বলি যে নারী হচ্ছে একটা সত্য ভাষণ, এখানে একটি অক্ষরও মিথ্যে লেখা নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে এই বইটি লিখতে শুরু করি। এই যে আমরা অনুপ্রাণন
এর সঙ্গে যুক্ত হওয়া এবং অনুপ্রেরণ হচ্ছে এই অপেক্ষাকৃত কম বিক্রি হবে জেনেও এই ধরনের বই প্রকাশ করার সাহস বা আগ্রহ প্রকাশ করলো। আর আমরা যারা পাঠক আমরাও আমি এখন বলতে পারি যে এই সময়ে দাঁড়িয়ে মানে 2022-এর আজকের এই বই মেলাতে যে এই বইগুলি বিশেষ করে এই দুটি বই আমাদের পাঠকরা ভালোই গ্রহণ করেছে। এইটা অভাবনীয় আমি মনে করি, কিন্তু একজন লেখক অথবা একজন প্রকাশকের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলবেন যে এটা মোটামুটি ছোটখাটো মিরাকল বলবো আমি, এটা কিভাবে হইলো? আমার এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমার বাংলাদেশের সমসাময়িক সাহিত্য ঠিক না, আত্মজীবনীগুলো যখন আমি পড়ি বা আরো অনেকের কাছে শুনি, আমি দেখেছি যে অবিকলভাবে জীবনের অনেক গোপন, অনেক যুদ্ধ, অনেক ক্ষরণ, অনেক অপমান, যেগুলো আমরা নারীরা পথে পথে সেই অপমানগুলো আমরা গিলে ফেলি, এগুলো আমরা প্রকাশ করতে চাই না বা অনেক ক্ষেত্রে করার সাহস রাখি না। তো এই জায়গাটাতেই আমার ধারণা যে পাঠক খুব রিলেট করতে পারে জীবনের সত্যিটা, সেটা যেটা সে বলতে পারছে না। নারীর দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, সে বলতে পারছে না, আর পুরুষের দৃষ্টিকোণ থেকে যদি বলি, সে করছে কিন্তু সে সেটা গোপন রাখে। সেই সত্যটা তারা বইটা পড়ার সময় জেনে যাচ্ছে। তখন তাদের কাছে মনে হচ্ছে যে এ তো সত্যি, এই জীবন তো আমারও জীবন, এই জীবন তো তিনি যে কাটিয়ে এসছেন সেই জীবন আমিও যাপন করছি। তখন কি হয়, তখন আমার লেখার প্রতি এবং আমার প্রতি একটা আলাদা শ্রদ্ধা বোধ তাদের তৈরি হয়েছে নানা কারণে, যে এই জায়গা থেকে তিনি বেরোয় আসতে পেরেছেন, আমি পারছি না, কিংবা এই গোপন সত্যগুলো তাদেরকে হয়তো বা খুব আলোড়িত করে, যেখানে তারা এক হয়ে যায়। আমার লেখাটা ওদেরকে মানে কি বলবো, হৃদয় একটা মন্থন তৈরি করে, সেটা বেদনার হতে পারে, আনন্দের জায়গায় আনন্দের মন্থন তৈরি হতে পারে, জয়ের জায়গায় জয়ের মন্থন তৈরি হতে পারে। সেই জায়গাটাতে মানে খুব কোমল এবং সেন্সিটিভ একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে নারীদেরকে টাচ করে গেছে, সাথে পুরুষকেও। এখানে যে 100 Faces of Women মানে বলতে আমি বোঝাতে চেয়েছি একজন নারীর মুখ মানে চরিত্র ভেঙে ভেঙে কিভাবে শত শত মুখের আকার ধারণ করে। এখানে যেটা লেখা আছে, ছোটবেলায় প্রকৃতির কোলে বড় হয়েছি আমি সংসার করেছি একজন ডোমেস্টিক হাউসওয়াইফের মতো, আমি এটাকে টার্মটা ইউজ করি নিজের ক্ষেত্রে, যে ডোমেস্টিক হাউসওয়াইফের মতো 15 বছর সংসার করি। সেই আমি কি করে সাহস পেলাম দুটো বাচ্চা নিয়ে শূন্য আকাশের নিচে খালি হাতে বেরোয় আসার, এবং এই সাহসের কারণে আমি তার পরবর্তীতে যা 16 বছর করতে পারিনি, তার পরবর্তী 7 বছর আমি কি করে ফেললাম। এত ব্যস্ততা, দুটো বাচ্চা একা সামলিয়ে, ফিনান্সিয়াল আনসার্টেনিটি, এত সব কিছুর মধ্যে আমি কিভাবে করে ফেললাম। এই বিষয়গুলো আমার মনে হয় মানুষকে আলোড়িত করে, উদ্দীপিত করে, এবং আমি মনে করি সামনে আরো শত শত নারী এভাবে নিজের মুখ ভেঙে, নিজের চরিত্র ভেঙে বেরোয় আসবে, তাদের অপমান সবকিছু ঠেলে সেগুলোর প্রতিশোধ নেবে। আমি মনে করি আমার জীবন আমি এক প্রতিশোধ নিচ্ছি। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার উপর 16 বছর যা অন্যায় করা হয়েছে, সেটা যদি আমার ভাই বলেন, আমার ভাবি বলেন, আমার স্বামী বলেন, বা আমার সমাজ বলেন, বা আমার পরিপ্রেক্ষিত, আমার পরিবেশ, আমি তার প্রতিশোধ নিচ্ছি। আমি দেখাচ্ছি তোমরা যাকে দুর্বল মনে করে এতদিন অত্যাচার করেছো, সে আসলে তোমাদের অত্যাচারিত হওয়ার যোগ্য নয়। যাকে তুমি ছোট ভেবেছো, সে আসলে ছোট নয়। ভালোবাসার কাছে সমর্পণ করে সে ছোট হয়েছিল, তোমার কাছে সমর্পিত হয়েছিল, কিন্তু সেই সমর্পণের যোগ্য মূল্য তুমি দাওনি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি ছিলাম, কি তোমরা হারিয়েছো। এই আমরা জানি আমরা আসলে এই 100 Faces of Women গ্রন্থটি, এটা আমি তো পড়েছি খুব ভালোভাবে, মানে যেটাকে বলে নির্দিষ্টভাবে পাঠ করেছি। আমার লেখিকা আমার বন্ধু, আমি ওর জীবনের অনেক কিছু জানি বলে এটা যে একদমই একটা শুধুমাত্র আত্মজীবনী নয়, আত্মজীবনী থেকে অনেক বড় কিছু, এটা আমি জানি। এখানকার যে গল্পগুলি, এখানকার ওর বেড়ে ওঠা থেকে শুরু করে তার হচ্ছে সেই লালমাই পাহাড়, ব্রহ্মপুত্র নদী, তারপর টিএসসি, মৈত্রী হল, সেই সানসেট ল, ওইটার আন্দোলন, তারপর ওর চাকরি জীবনের প্রথম, সবগুলি দ্বন্দ্বমুখর যে জীবন সেটা এখানে আছে। তো আমাদের লেখিকা যেটা বললেন যে কেন এত জনপ্রিয় হলো, আসলেও কিছুটা আমি একমত যে হচ্ছে যখন কেউ আত্মজীবনী, যে কোনো ধরনের অটোবায়োগ্রাফিতে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার গল্পগুলি সুন্দর করে লেখা হয়, হ্যাঁ, ব্যর্থতাটা এড়িয়ে যায় এবং অপমানগুলি হজম করে ফেলে।
ফেলে। এটা শুধু যে অটোবায়োগ্রাফি একজন লেখলো তা না, আমি একজন ইতিহাসের ছাত্র, আমি জানি পৃথিবীর ইতিহাস, বীরদের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, যুদ্ধ জয়ের বিজেতাদের ইতিহাস। এর পিছনে আরো কয়েকজন যে তার যে পরাজয় হয়েছে, আরো অনেকগুলি যে দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছে, ওগুলি কখনোই লেখা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই লেখা হয় না। তবে আমি লেখিকাকে অন্য একটি প্রশ্ন করবো এখন এই 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 ধরনের লেখকের লেখার পিছনে। যেমন আমি যদি খুব মানে স্থূলভাবে বলি, যেমন আপনি কি সিমন দা বোভেয়ার অথবা হালের তসলিমা নাসরিন এদের সঙ্গে আপনি কি রিলেট করতে পারেন? আর করলেও সেটা কতটুকু, কিভাবে? হ্যাঁ, রিলেট করতে পারি। সিমন দা বোভেয়ার যা বলতে চেয়েছেন আমি তাই বলেছি, তসলিমা নাসরিন যা বলতে চেয়েছেন আমি তাই বলেছি। কিন্তু আমার একটা নীতি আছে। আমার কথা হচ্ছে, আমি জীবনের কঠোর কঠিন সত্য দেখাবো, জীবনের খুব প্রয়োজনীয় যৌনতা দেখাবো এবং আরও যা যা সব দেখাবো, কিন্তু আমার রুচির ভেতর। এবং আমার রুচিটা আমি মনে করি এমন জায়গা যেটা শতকরা 95 জন রুচিশীল মানুষের সাথে মিলে যায়। তারা জীবনের অনেক নোংরা কিছু নোংরাভাবে শুনতে অভ্যস্ত না, নোংরাটাই তারা সুন্দরভাবে শুনতে অভ্যস্ত, বা খুব গোপন সত্য সেটাও তারা সুন্দরভাবে পরিষ্কার পরিশীলিতভাবে সুন্দর ভাষা সুন্দরভাবে বলাটাই পছন্দ করে। যে কারণে আমি খুল্লাভাবে কিন্তু বলি না। আমি এখানে আমার জীবনের প্রথম প্রেম, চুমু খাওয়া থেকে শুরু করে ভাব ভাষা এক এক রকম, এখানেই আর কি পার্থক্যটা।